আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা যেই সাবজেক্টে রিভিউ করব সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছে মোহাম্মদ আলাউদ্দিন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের স্টুডেন্ট। আলাউদ্দিনকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো? হাজি মাস্তে, আমি মোহাম্মদ আলাউদ্দিন, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষ অধ্যয়ন করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজও আমাদের জন্য একেবারে নতুন একেবারে সাবজেক্ট, তো এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের যাত্রা কখন শুরু হয় ঢাবিতে? ঢাবিতে আমরা জানি আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ আছে। এটার যাত্রা শুরু হয়, বিভাগীয় যাত্রা শুরু হয় 2017 সাল থেকে। আচ্ছা, কিন্তু ভাষা পড়ানো, তারপরে বিভিন্ন কোর্স, প্রায় 14 থেকে 16টার মতো ভাষা এখনও ওখানে পড়ানো হচ্ছে বিভিন্ন টিচার দিয়ে। তো আমাদের ওখানে 4টা মেজর, জাপানিজ, চাইনিজ, ফ্রেঞ্চ এবং ইসোল, ইংলিশ ফর আদার্স ওইটা। তো আমাদের চাইনিজ এবং আমাদেরটা 2017 থেকে, আর হচ্ছে যে ফ্রেঞ্চ আছে সেটা হচ্ছে 2016 থেকে। আমরা ছিলাম 6 ব্যাচ, বর্তমানে 8 ব্যাচ রানিং আছে। যারা নতুন আসবে তারা 9 ব্যাচ হবে। এর আগে মূলত ছিল 6 মাস 1 বছরের ডিপ্লোমা কোর্স, নন ক্রেডিট ছিল ওগুলো। কিন্তু বর্তমানে এটা একটা অন্যান্য সাবজেক্টের মতোই অনার্সের স্নাতক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 2017 থেকে শুরু করি। ওকে। এরপরে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে এই 4 বছরের স্নাতকে কোন বিষয়গুলো পড়ানো হয় আসলে? আমরা ডিপার্টমেন্ট যেহেতু জাপানি ভাষা ও সংস্কৃতি, তো প্রত্যেক সেমিস্টার ওয়াইজ তো আমরা জানি, তো প্রত্যেক সেমিস্টারে 4টা করে কোর্স থাকে। ওখানে 2টা মেজর কোর্স থাকে, একটা 2টা ল্যাঙ্গুয়েজের মেজর কোর্স থাকবে, একটা হচ্ছে কম্বাইন্ড কোর্স যেটা অন্যান্য ডিপার্টমেন্ট সহ একসাথে হবে, আর আলাদা আরেকটা লিটারেচার কোর্স থাকে। আচ্ছা, তো শুধুমাত্র ভাষায় যে পড়ানো হয় এমন না, ভাষার সাথে রিলেটেড অন্যান্য আনুষঙ্গিক, যেমন ভাষা বিজ্ঞান, যে ভাষার যেটাকে ভাষা বিশ্লেষণ করবে, ভাষা বিজ্ঞান, ওইটা আমরা পড়ি। তারপরে ইংরেজির কোর্স থাকে, ওইটা পড়ি। তারপরে জাপানির বিভিন্ন সাহিত্য থাকে, ওইটা আমরা পড়ি। তারপরে যে জাপানির যে যুগের যে বিবর্তনগুলো আছে সেটা আমরা পড়ি। এই তো মানে প্রত্যেক ইয়াতেই সেমিস্টারে 4টা করে এভাবে করে সাজানো, প্রত্যেকটা 4 ক্রেডিটেড কোর্স আর কি। যেহেতু একটা ভাষাভিত্তিক সাবজেক্ট, তার মানে হচ্ছে লিসেনিং, রাইটিং, রিডিং এগুলো হচ্ছে শেখানো হয়। তো এগুলো কখন থেকে শুরু হয়? এগুলো হচ্ছে একেবারে প্রথম সেমিস্টার থেকেই। আমরা তো ইংরেজিটা শুরু থেকে পড়ে আসছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু ইংরেজিটা শুরু থেকে পড়ে আসছে, কিন্তু আমরা ইংরেজির ফান্ডামেন্ট কিন্তু ওইভাবে তারপরও আমাদের হয়নি, কারণ আমাদের ওইভাবে ইংরেজি শেখানো হয়নি। প্রসেসটাই ভুল ছিল। হ্যাঁ, ইংরেজিতে রিডিং, প্রত্যেকটা ভাষাতে রিডিং আছে, রাইটিং আছে, স্পিকিং আছে, লিসেনিং থাকে। কিন্তু আমরা কি ওগুলো সবগুলো করেছি? কখনোই। আমরা একেবারে গ্রামার থেকে শুরু করেছি। সো ওই জাপানিজ বলেন আর অন্যান্য বিদেশি যেই ভাষায় বলেন, আমি যেহেতু জাপানিজ নিয়ে কথা বলছি তো আমি জাপানিজটাই বলবো। ওখানে শুরু থেকেই ইংরেজিতে যেমন ভাওয়াল কনসোনেন্ট আছে, তো আমাদের ওই জাপানিজও হিরাগানা বলে, কাতাগানা বলে, তারপর কাঞ্জি বলে, 3টা সেক্টর থাকে। তো কাঞ্জিটা একটু পরে আসে, কাঞ্জিটা একটু তুলনামূলক ডিফিকাল্ট। হিরাগানা থাকে যেটা একেবারেই জাপানিজদের অরিজিনাল, তারপর কাতাগানা হচ্ছে বিদেশি শব্দ লেখার জন্য, আর কাঞ্জিটা হচ্ছে ওদের একেবারে নিজস্ব, তারপর চাইনিজ থেকে ধার করা আর কি। তো যাই হোক, মানে এই শুরু থেকে ধরেন এক একটা ক্যারেক্টার শেখানো হচ্ছে, ওইটার উচ্চারণটা কি হচ্ছে, তারপরে এটার প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হবে, তারপরে এটা ওরা কিভাবে উচ্চারণ করে, শুরু থেকেই আমাদেরকে ওইভাবে শেখানো হয়, একেবারে প্রথম সেমিস্টার থেকেই। আচ্ছা, চাইনিজ ভাষাটা যেরকম ক্যারেক্টার ভিত্তিক, মানে যেটা আগে আমি জেনেছি, এটাও কি সেম? না, এটা একটু ডিফারেন্ট আছে, বর্ণ বা অক্ষর ভিত্তিক। হ্যাঁ, চাইনিজটা যেভাবে শুধু ক্যারেক্টার ভিত্তিক, যেমন ওদেরটা হানজি বলা হয়, আর আমাদেরটা ওই হানজিটাকে আমরা কাঞ্জি বলি। কিন্তু ওই কাঞ্জিটার আলাদা উচ্চারণের জন্য, কিভাবে উচ্চারণ হবে সেইটার জন্য, যেমন আলাদা হিরাগানা কাতাগানা থাকে, লেখা যায়। যেমন আমরা যদি ফ্যাক্টরি বা কাইসা, এটা একটা 2টা কাঞ্জি দিয়ে হয়। আচ্ছা, কিন্তু এটা যে উচ্চারণ হবে কাইসা, এই
কাইসেটার জন্য আমাদের আলাদা বর্ণমালা আছে, যেটা চাইনিজের নেই। আচ্ছা আচ্ছা। চাইনিজের ওই শুধুমাত্র ক্যারেক্টারটা দিয়েই ওদেরকে রোমানের বিভিন্ন, ওদের তো উচ্চারণ ভিত্তিক টোনাল ল্যাঙ্গুয়েজ যেটা বলে, আর আমাদেরটা ওই সমপর্যায়, কিন্তু আমাদেরটা ওই উচ্চারণটা কিভাবে হবে কিভাবে হচ্ছে ওইটাও ওইখানে করা থাকে, যে যেমন ধরেন লিখার মতো ওই প্রসেসটা থাকে, বর্ণ থাকে। ওকে, আচ্ছা, তার মানে প্রতিটা সেমিস্টারেই হচ্ছে ভাষাভিত্তিক কোর্স থাকে, পাশাপাশি হচ্ছে অন্যান্য কোর্সগুলো যেগুলো দরকার। আচ্ছা, বা হিস্ট্রি, ইকোনমিক্স এগুলো কি পড়ানো হয়? না, হিস্ট্রি ইকোনমিক্স বলতে আমরা জাপান রিলেটেড, যেমন জাপানের হিস্ট্রি, জাপানের ইকোনমি, জাপানের বর্তমান অবস্থা, ভবিষ্যতে কি হবে, আমাদের সাথে কি সম্পর্ক, মানে ইচ অ্যান্ড এভরিথিং জাপানের আমরা পড়াশোনা করি। ওকে, নাইস। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ক্যারিয়ার অপরচুনিটি। যেহেতু একটা সাবজেক্ট নেওয়ার আগে সবার মাথায় আসে যে এই সাবজেক্টের উপর আসলে সে কী করবে, ভবিষ্যতে তার সুযোগ কোথায় কোথায় আছে। তো আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজে যদি কেউ পড়ে তাহলে তার সুযোগ কি আছে ভবিষ্যতে? ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমি বলবো যে যেহেতু আমি অলরেডি 3 বছর ধরে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আমি যতটুকু জেনেছি, জাস্ট মেজর কিছু সাবজেক্ট যেমন ধরেন বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, তারপরে হচ্ছে ল, এই টাইপের কিছু সাবজেক্ট ব্যতীত বাকি সবগুলো ক্যাটাগরাইজ করলে আমি মনে করব যে ভাষাভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো সবার উপরে থাকা উচিত। কিভাবে আমি বলি, অন্যান্য সাবজেক্ট থেকে পড়েও জাস্ট অনার্স শেষ করার পরে, মাস্টার্স পড়াশোনা শেষ করার পরে ওনাদের সবার চিন্তা ভাবনা থাকে এখন আমি চাকরির পড়া পড়বো, ঠিক না? কিন্তু এই যে 4 বছর 5 বছর পড়াশোনা করলো, এই 4-5 বছরের আউটপুটটা কি আসলে কি, ঠিক না? তো আমি যদি এই 4-5 বছর সময় ব্যয় করে আমি নতুন কিছু শিখতে না পারলাম, বা আমি এটা দিয়ে যদি আমি কিছু না করতে পারলাম, তাহলে আমি এটা কেন শিখবো আসলে? হ্যাঁ, ঠিক না? তো আমি মনে করি কেন আমি সবার উপরে রাখলাম, আমরা যদি জাপানিজ পড়ি তাহলে দেখা যাবে যে আমরা আলাদা একটা মানে বিদেশি ভাষা শিখতেছি। সেটা শুধুমাত্র শিখতেছি এমন না যে আমরা হাই হ্যালো বলতেছি না, আমরা এটার A to Z যত কিছু আছে সবকিছু শিখতেছি। প্লাস হচ্ছে আমরা এটার টিচিং মেথড শিখতেছি, কিভাবে আমরা পড়ানো যায়। তারপরে ধরেন আমরা কিভাবে ওদের সংস্কৃতি কালচারে ওদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারবো সেটা আমরা শিখতেছি। সবকিছু যেহেতু আমরা শিখতেছি, তাহলে আমাদের ওদের থেকে যারা অন্য সাবজেক্টগুলো পড়ছে ওদের থেকে আমরা একদম এগিয়ে ডেফিনেটলি। হ্যাঁ। তারপরে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র হচ্ছে জাপান। হ্যাঁ, সবচেয়ে কম শর্তে সবসময় মেগা প্রজেক্টগুলো আমাদেরকে দিয়ে আসছে। মেট্রো রেল বলেন, যত মেগা প্রজেক্ট আছে, তো ওখানে হিউজ পরিমাণ জনশক্তির প্রয়োজন হয়, যারা আমাদের একই সাথে বাংলা পারদর্শী, একই সাথে ইংরেজিতে পারদর্শী, প্লাস হচ্ছে ওদের সাথে জাপানিজে সুন্দর করে কমিউনিকেট করতে পারে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে তারপরে জালটা, জাইকা, বিভিন্ন যেই মানে একদম পার্মানেন্ট প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে হিউজ সুযোগ। তারপরে আবার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে বাইরে যাওয়ার সুযোগ আছে অনেক। যেমন আমরা জানি যে কোরিয়া, জাপান, চায়না এগুলো হচ্ছে তাদের নিজস্ব ভাষাটাকে অনেক বেশি প্রাধান্য দেয়। ওদের ইংরেজি জাস্ট, আমরা যেমন আমাদের ইংরেজি যে অবস্থা, ওদের ইংরেজি আরো খারাপের থেকে আরো বেশি খারাপ। মানে ওরা ইংরেজিটাকে ওইভাবে প্রাধান্য দেয়ই না। কিন্তু ওদের জাপানিজ বা চাইনিজ বলেন বা ফ্রেঞ্চ বলেন, ওদের এই ভাষাগুলো যারা শিখে বা এরকম টিচিং মেথড হিসেবে যারা পারদর্শী হয়, শুধু শিখে না, যারা পারদর্শী হয় তাদেরকে ওনারা ওইভাবেই মূল্যায়ন করে। আচ্ছা, যেমন বাংলাদেশে প্রায় 300-350 মতো জাপানিজ কোম্পানি বর্তমানে রান করছে। অনেক তো হিউজ। তারপরে ধরেন জাপানিজ কার, তারপরে বিভিন্ন ধরনের এরকম অটোমোবাইল যত আছে ওগুলা যত কোম্পানি আছে, তারপরে ওই কোম্পানির সাথে তো চুক্তি করতে হয়, তারপরে দোভাষীর প্রয়োজন হয়। ও মানে হিউজ সুযোগ। আপনি জাস্ট অন্যান্য ডিপার্টমেন্টগুলোর থেকে তুলনা করলে অনেক বেশি সুযোগ। আসলে মানে আমরা যারা অন্যান্য ডিপার্টমেন্টের আছি, আমরা তো শুধু বাংলা জানি, সর্বোচ্চ গেলে ইংরেজি জানি, কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ যারা জানছে তারা একটা নতুন আরো একটা ভাষা জানছে। তার মানে আরো একটা দেশ তারা এক্সপ্লোর করতেছে, আরো বেশ কিছু কালচার তারা এক্সপ্লোর করতেছে। আচ্ছা, যারা হচ্ছে যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বে যারা, তাদের আসলে হায়ার স্টাডিজ অপরচুনিটি কেমন, অথবা পড়াশোনা শেষে জাপানে যাওয়ার বা স্কলারশিপ পাওয়ার সুযোগটা কেমন?
আমরা প্রত্যেক সেমিস্টারে কিছু কিছু নির্দিষ্ট গোল থাকে, যেমন এই সেমিস্টারে আমাদের লেসনাইজ, যেমন 1 2 3 4 আমাদেরকে এভাবে আস্তে আস্তে করে ডেভেলপ করতে হয়, ভাষা শিখতে হলে যেভাবে করতে হয় আর কি। তো প্রত্যেক সেমিস্টারে আমাদেরকে জেএলপিটি পরীক্ষা দেওয়া যায়, তারপরে নাট আছে ওখানে, ওখানে আসলে আমাদেরকে যাচাই করে, যেমন আইএলস দেয় অনেকে ইংরেজির জন্য। এই আমি বলবো যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের হচ্ছে আইএলস, হচ্ছে জেএলপিটি, নাট, এগুলো। তো এগুলো দিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আমি কতটুকু শিখছি, আমার কতটুকু হচ্ছে। তো এই সার্টিফিকেট যখন আপনার থাকবে, তখন এই সার্টিফিকেট ইস্যু করে শো করে আপনি অ্যাপ্লিকেশনের জন্য স্যারদের মাধ্যমে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করে আপনি ওইখানের প্রফেসর ম্যানেজ করে আপনি হায়ার এডুকেশনের জন্য যেতে পারবেন। আচ্ছা, স্কলারশিপ সুযোগ সুবিধা কেমন কেমন স্কলারশিপ দেয়? স্কলারশিপ হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের, যদি যেটা বলি, আমরা যখন থার্ড ইয়ারে এখন, প্রত্যেক এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে একটা, আর হচ্ছে 4 বছরের মাস্টার্স প্রোগ্রাম থাকে একটা। তো এক্সচেঞ্জ প্রোগ্রামটা থাকে হচ্ছে ইন বিটুইন অনার্সের মধ্যে, যে অনার্স করতেছে ওই মানে চলাকালীন অবস্থায় 1 বছরের জন্য গেল, সম্পূর্ণ খরচ ওদের জাপান সরকার বিয়ার করবে, প্লাস হচ্ছে অনেক সুযোগ সুবিধা, পার্ট টাইম থাকার। ওখানে গেলে হয় কি, ধরেন আমরা একটা ভাষা তো শুনতে শুনতেই আমাদের আয়ত্তে আসে অনেক বেশি। তারপর একটা কালচার আমরা কিভাবে গেইন করব যখন আমরা এই কালচারটার সাথে মিশবো। হ্যাঁ, তো ওইখানে যাওয়ার সুযোগটা থাকে, যে 2 বছর এখানে পড়াশোনা করে ওখানে 1 বছর পড়াশোনা করলে তারপরে আবার এসে বাকি। এক্সচেঞ্জ প্রোগ্রামের যদি কোনো একটা মূল উদ্দেশ্য বলি, আমার মনে হয় যে ওই কালচার এবং ভাষার সাথে আরো বেশি অ্যাটাচড হওয়ার জন্য মনে হয় এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো অফার করে এটা। আচ্ছা, আসলে চমৎকার। আচ্ছা, তাহলে তো এখানে আসলে বলা যায় অনেক বেশি সুযোগ আছে। আর 4 বছরে যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাক্স স্কলারশিপ, যেটা খুবই ফেমাস, খুবই ফেমাস, খুবই টাফ হলেও যতটা টাফ সুযোগ সুবিধা তত বেশি। আচ্ছা, মানে ম্যাক্স স্কলারশিপ পাওয়ার জন্য তো ভাষা মাস্ট জানতেই হবে। আচ্ছা, না, ম্যাক্স কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো স্কলারশিপ আছে, রিনাউন্ড স্কলারশিপ, সেটার মধ্যে একটা অন্যতম। আচ্ছা, এটা গেল। তারপর যেহেতু নতুন একটা ভাষা, চ্যালেঞ্জিং ডেফিনেটলি, তো এটা আসলে কিরকম চ্যালেঞ্জ ফেস করে যারা একদম নতুন আসে, এবং পরবর্তীতে এটা আসলে কাটিয়ে ওঠার উপায় আছে কিনা? আমরা গতানুগতিক ইউনিভার্সিটি লাইফ বলতে যেটা বুঝি, যে ইউনিভার্সিটিতে আসা মাত্রই হয়তো পড়াশোনা শেষ, এখানে কোনো পড়াশোনা নেই। কিন্তু আমি মনে করি যে না, আমাদের স্যাররা, আমাদের যেসব টিচাররা আমাদেরকে পড়ান, ওনারা কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত জাপানে থেকে পিএইচডি করে রিসার্চ করে এসে এখানে জয়েন করেছে, এরকমও আছে। আচ্ছা, তো ওনাদের যে মতামত সেটা হচ্ছে যে পড়াশোনা শুরুই মূলত ভার্সিটি থেকে। আসলেই হ্যাঁ, যে আমরা কিভাবে জানবো, আমাদের স্কুল কলেজে কয়েকটা বই দিয়ে দিত, এগুলা পড়ে আমরা সবকিছু করছি। তো এইখানে হচ্ছে জানার ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে উন্মুক্ত একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো আমরা জাপানের আমাদেরকে ধরেন আমাদেরকে 2টা বই পড়ায় জাপানের কালচার সম্পর্কে, কিন্তু আরো 5টা যে বই আছে সেটা আমি চাইলে জানতে পারছি। হ্যাঁ, তো আমি বলবো যে এটার ডিফিকাল্টি হচ্ছে, যেহেতু সম্পূর্ণ নতুন একটা ভাষা, প্রথম ডিফিকাল্টি হচ্ছে এটার উচ্চারণটা। আচ্ছা, হ্যাঁ, তারপরে ডিফিকাল্টি হচ্ছে যে ওদের যে নেটিভরা স্পিক করছে, বলছে, এটা বুঝতে না পারাটা। হ্যাঁ, তো এই 2টা কাটানোর জন্যই মূলত প্রত্যেক সবসময় রেগুলার, একেবারে সময় না দিলেও এই 2টা একটু একটু করে, যদি টিচার জাস্ট প্রত্যেক দিনের পড়াটা যদি প্রত্যেক দিন একটু কষ্ট করে হলেও কমপ্লিট করে, তাহলে আমি মনে করি অন্য ডিপার্টমেন্ট থেকে, আমি বারবার কিন্তু একটা কথা বলছি যে অন্য ডিপার্টমেন্ট থেকে ফার 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 অনেক বেশি। একটা রিসার্চে এরকম এসেছিল যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে 10% বা আরও কম এরকম মানুষ আছে যারা 3rd এবং 4th ল্যাঙ্গুয়েজ পর্যন্ত জানে। হ্যাঁ, সো এরকম মানুষের ডিমান্ড আপনি বুঝতেই পারছেন যে ইন ফিউচারে কত হতে পারে। তারপরে আবার যেহেতু আমাদের এখানে মেজর অনার্স চালু হয়ে গিয়েছে, তো অন্যান্য ইউনিভার্সিটিতেও প্ল্যান চলছে, ইভেন বিউপিতে বলেন, তারপরে ব্র্যাকে বলেন, তারপরে নর্থ সাউথে বলেন, তারপরে রাজশাহীতে। বর্তমানে কত ইউনিভার্সিটিতে চালু আছে এটা? এখন বর্তমানে আমি স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসেবে আমাদের জাপানি ভাষা সংস্কৃতি বিভাগ ঢাকা ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, আর অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কি কোর্স আছে এরকম? যেমন ক্রেডিট কোর্স, ওখানে এমন না যে শুধুমাত্র
ডিপ্লোমা করতেছে বা শুধুমাত্র জানার জন্য ওদের একাডেমিক্যালি, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক যে বিভাগ আছে, ওখানেই কিন্তু জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের এই যে জাপানি ভাষার কোর্স আছে, যেটা ক্রেডিট কোর্স। আচ্ছা, ক্রেডিট কোর্স। হ্যাঁ, এমন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে এরকম ক্রেডিট কোর্স, নন ক্রেডিট কোর্স না, ক্রেডিট কোর্স হিসেবেই জাপানি ভাষা আছে। আচ্ছা, তার মানে সেখানেও তো ঝোঁকার একটা হ্যাঁ, সুযোগ আছে, অনেক অনেকের। সুযোগ আছে। আচ্ছা, যেরকম অন্যান্য ভাষায় বিভিন্ন লেভেল থাকে, জাপানিজ ল্যাঙ্গুয়েজে এরকম লেভেল কয়টা আছে? জাপানি ল্যাঙ্গুয়েজে হচ্ছে লেভেল হচ্ছে 5টা। সবার প্রথম হচ্ছে N5, N4, N3, N2, N1। আচ্ছা, ওই জেএলপিটি বললাম না, আমি একটু আগে মেনশন করলাম জেএলপি, এই জেএলপিটি দিয়েই জেএলপিটি মূলত শুরু হয় N5 থেকে, আচ্ছা, একদম প্রিলি। তারপরে একটু মানে অ্যাডভান্স হচ্ছে N4, তারপরে ইন্টারমিডিয়েট হচ্ছে কি N3, N2 আর N1 হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের জাপানিজ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আগামীতে যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজে আসবে তাদের প্রতি তোমার কোনো পরামর্শ থাকবে কিনা? হ্যাঁ, আগামীতে যারা তোমরা জাপানি ভাষা ও সংস্কৃতি ডিপার্টমেন্ট পছন্দ করার বা চুজ করার জন্য ভাবছো, আমি নিজেও একজন ফুকাসের স্টুডেন্ট ছিলাম। তো আমরা অনেক ফুকাসের প্রত্যেকদিন পড়াশোনা করার জন্য অনেক সময় ব্যয় করেছি, অনেক সময় খাওয়া না খাওয়া বাদ দিয়ে, মানে কোনোভাবে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন কমপ্লিট করবই এমন পণে ছিলাম। কিন্তু ভার্সিটিতে তো আর এরকম না, যতই বলি পড়াশোনা, যদি একেবারেই গতানুগতিক পড়াশোনা করার ইচ্ছা থাকে যে না আমি একদিন আগে পড়াশোনা করব, তাহলে আমি বলবো যে এখানে নিরুৎসাহিত করব আসার জন্য। আর যদি মনে হয় যে না আমি নতুন কিছু শিখবো, আমি অন্যদের থেকে একটু আলাদা কিছু শিখবো, প্লাস যেটা আমি 4 বছর পড়াশোনা করব, করার পরে 1 বছর মাস্টার্স পড়াশোনা করব, যে আমার নিজের ঝুলিতে কিছু হবে, এরকম পড়াশোনা করব, তাহলে আমি বলবো যে এই ডিপার্টমেন্টে আসো। স্যারদের যথেষ্ট কোঅর্ডিনেট পাবে, আর পাশাপাশি সিনিয়র জুনিয়র সবাই তো থাকবেই। এই তো। আলাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো সবার প্রতি এটাই বলা থাকবে যে আসলে ভাষাগুলো যেহেতু আমাদের কাছে একেবারে নতুন, তো যদি আমরা আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা করতে পারি বা চ্যালেঞ্জ নেওয়ার মতো আমাদের সাহস থাকে, তাহলে আমার মনে হয় আসা উচিত, তাহলে ভালো করার সুযোগ থাকে। যেহেতু এখন আমরা ওয়ার্ল্ড ভিলেজে আছি, মানে যেহেতু এখন একটা ওয়ার্ল্ড ভিলেজ বলা হয়, সুতরাং তুমি যদি এক বা একাধিক ভাষা জেনে থাকো তাহলে তোমার জন্য আসলে অপরচুনিটির অভাব হয় না। আর যেহেতু জাপান বলো, চায়না বলো, এগুলো কিন্তু হচ্ছে অনেক বড় ইকোনমির দেশ, সো এদের কালচারও অনেক বেশি মানে বেস্ট বলা যায়। তো সুতরাং তোমার জন্য ডেফিনেটলি একটা ভালো অপশন হতে পারে। তাই আশা করি তোমরা যারা চিন্তা করছো তাদের জন্য আচ্ছা, যে কোশ্চেনগুলো তোমরা জানতে চাচ্ছিলে সেগুলোর উত্তর আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।